আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় নিয়ে কিছু কথা বলবো। তো আজকের প্রেজেন্টেশনটা একটু একাডেমিক হবে। তো যারা একাডেমিক বিষয়ে ইন্টারেস্টেড, যেমন বিভিন্ন যারা ফাংশনাল মেডিসিন সম্পর্কে জানতে চান যেসব চিকিৎসক, তাদের জন্য আজকে লেকচারটা আসলে উপকারে লাগবে। নিউট্রিশনিস্টদের জন্য কাজে লাগবে। এবং আপনারা যারা সচেতন দর্শক আছেন বা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন, তাদের জন্য আজকের ভিডিওটা কাজে লাগবে। তো অস্টিওপোরোসিস সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং ফাংশনাল মেডিসিন আলোকে কিভাবে অস্টিওপোরোসিস থেকে আমরা নিজেদেরকে বের করে আনতে পারি বা চিকিৎসা নিতে পারি, সেই বিষয়টা নিয়ে একটা গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরা হবে। তো আজকে ভিডিওটা একটু লেন্দি হবে, ধৈর্য ধরে শুনবেন, অবশ্যই উপকার হবে এবং আপনাদের মাধ্যমে আপনাদের আত্মীয়স্বজনও এই বিষয়ে গ্রেটলি বেনিফিটেড হবে। তো চলুন দেরি না করে আমরা মূল আলোচনায় যাই। তো অস্টিওপোরোসিস যে বিষয়টা, অস্টিওপোরোসিস হচ্ছে এক ধরনের হাড় ক্ষয় বা সমস্যা। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো অস্টিওপোরোসিসের সম্পর্কে একটু কথা বলি, যে আগে বোনস নিয়ে কথা বলি। হাড় কী নিয়ে তৈরি হয়? হাড় তৈরি হয় আমাদের বিভিন্ন ধরনের সেল, ঠিক আছে? হাড়ের কিছু সেল আছে, ব্লাড ভেসেল এবং প্রোটিন, ভিটামিন এবং মিনারেলস, এইগুলোর সমন্বয়ে আমাদের বোনসটা তৈরি হচ্ছে। এবং এই বোনসটা খুবই ভাইটাল অর্গান, কারণ এটা আমাদের ওজনকে ধরে রাখে, আমাদের শরীরে মিনারেল সাপ্লাই দেয়, আমাদের ভাইটাল অর্গান যেমন হার্ট, লাং, কিডনি এগুলোকে প্রোটেকশন দেয়। ব্রেন যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাকে সবচেয়ে শক্তিশালী বোনস দিয়ে প্রোটেকশন দেওয়া হয়। তো এইভাবে প্রোটেকশন দেওয়া হয়, ওয়েট বেয়ারিং কাজ করে, মিনারেল স্টোর করে, অন্যান্য অনেক ভূমিকা আছে। আচ্ছা, তো ভিতরে বোন ম্যারোতে যেমন মজ্জা থাকে, মজ্জা আমাদের রক্ত মানে বিভিন্ন সেল, যেমন রেড ব্লাড সেল, ডাব্লিউবিসি মানে ব্লাডের সেলগুলো তৈরি করতে সাহায্য করে। তো যেটার কারণে আমরা সব কাজ সম্পন্ন করতে পারি। তো এভাবে বোনসের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়া অস্টিওপোরোসিস নিয়ে যে কথা বলবো, সেটা হচ্ছে এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ, অর্থাৎ ক্ষয়জনিত রোগ, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো বোনস যেটা হচ্ছে যে এটা একটা হাড়টা হচ্ছে একটা কনস্ট্যান্ট প্রসেস, মানে বোনটা তৈরি হয় এবং বোন ব্রেকডাউন হয়, এটা একটা কনস্ট্যান্ট প্রসেস। এটাকে রিমডেলিং বলে। তো এটার একটা ব্যালেন্স থাকে, মানে হাড় কতটুকু ক্ষয় হবে এবং কতটুকু ভেঙে যাবে, এটার একটা ব্যালেন্স থাকে। যখন ব্যালেন্সটা হ্যাম্পেয়ার হয় বা বয়স বাড়ার সাথে সাথে যখন হাড় ক্ষয়ের পরিমাণ বাড়তে থাকে, তখন এটা পেনিয়া থেকে অস্টিওপোরোসিসের দিকে ধাবিত হয়। এখন আমরা জানবো যে অস্টিওপোরোসিস কাকে বলে, মানে সংজ্ঞাটা আমরা জানি। অস্টিওপোরোসিস হচ্ছে এটা একটা প্রোগ্রেসিভ বোন ডিজিজ, মানে এটা ধীরে 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 এটা সামনের দিকে আগাতে থাকে, যেটার মাধ্যমে আমাদের বোনসগুলো দুর্বল হয়ে যায়। হ্যাঁ, আমাদের বোনসগুলোকে দুর্বল করে দেয় এবং এটা ভেঙে যাওয়ার বা ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ায়, ঠিক আছে? তো এটা একটা সাইলেন্ট ডিজিজ। সাইলেন্ট ডিজিজ মানে হচ্ছে এটা কোনো সিমটম ইউজুয়ালি প্রকাশ পায় না, ঠিক আছে? সাপোজ আমরা যদি কোথাও প্রবলেম হয়, যদি আমাদের প্রবলেমে প্রচণ্ড ব্যথা হয়, তাহলে কিন্তু আমাদের সিমটম চলে আসে, বা জ্বর হয়, ব্যথা হয়, লাল হয়ে যায়, ফুলে যায়। হ্যাঁ, তখন আমরা কিন্তু চিকিৎসকের কাছে যাই, চিকিৎসা নেই। কিন্তু যদি আমাদের ভিতরে কোনো সিমটম ছাড়া একটা ডিজিজ প্রোগ্রেস করতে থাকে, ওইটাকে বলা হয় সাইলেন্ট ডিজিজ। তো এই ধরনের ডিজিজগুলো ডেঞ্জারাস। অনেক ক্যান্সার আছে সাইলেন্ট, অনেক হাড় ক্ষয়, এটা একটা সাইলেন্ট ডিজিজ। তো এই ধরনের ডিজিজগুলো, ডিজেনারেটিভ ডিজিজগুলো ধীরে ধীরে শুরু হয় এবং ধীরে ধীরে এটা প্রোগ্রেস করতে থাকে এবং এটা অনেক অ্যাডভান্স স্টেজে না যাওয়া পর্যন্ত এটা সিমটমগুলো প্রকাশ করে না। তো যে কারণে এটার খুবই মানে কিছু কিছু আলামত দেখে সতর্ক হয়ে এটা চিকিৎসা আগে থেকে ডায়াগনোসিস করে শুরু করা উচিত। বোন রিজেনারেশন, বোন কিভাবে রিজেনারেট করে, ঠিক আছে? এই বিষয়টা আমরা আজকে দেখব। বোন গ্রো কন্টিনিউয়ালি ফ্রম বার্থ টু দ্য এন্ড অফ দ্য টিনেজ ইয়ার্স, মানে জন্ম থেকে শুরু করে টিনেজ বছর, 13 থেকে 19 বছর পর্যন্ত, এই বয়স পর্যন্ত বোনগুলো বৃদ্ধি পায়। তারপরে বোন বৃদ্ধিটা স্টপ হয়, বাট এটার স্ট্রেনথেনিংটা হয়। হ্যাঁ, তারপরে ম্যাক্সিমাম স্ট্রেংথে যখন পৌঁছায় আর্লি অ্যাডাল্টহুডে, মানে যুবক বয়সে চলে আসে। তারপরে কি হয়? তারপরে পিকে যাওয়ার পরে আস্তে আস্তে যুবক বয়স পার হয়ে যায়, তখন বোনটা আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু করে এবং এটাকে বলা হয় এটা রিমডেলিং হতে থাকে, ঠিক আছে? তো এখানে বোনের দুইটা জিনিস আমি একটু আগে বললাম, যে বোন রিজর্পশন মানে বোন ক্ষয়, হাড় ক্ষয়, এবং বোন ফর্মেশন এবং বোন তৈরি হওয়া, এই দুইটা প্রসেস চলমান থাকে, দুইটাই বডিতে থাকে এবং এটার ব্যালেন্স থাকে। তো বোন যে তৈরি করে যে কোষটা, তার নাম হচ্ছে অস্টিওব্লাস্ট, এবং বোন যে হাড় যে ক্ষয় করে বা ক্ষতিকারক হাড়ের কোষগুলোকে খেয়ে খেয়ে যে পরিষ্কার করে, তার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট। তো এখন হচ্ছে যখন আমাদের অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি কমে যাবে এবং অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি বাড়বে, তখন কি হবে? বোন বৃদ্ধিটা কমে যাবে কিন্তু বোন ক্ষয়টা বাড়বে। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝা। কী ফ্যাক্টর এটা হয়, এটা আমরা দেখব। এখন আমরা দেখব যে বৈশিষ্ট্য, অস্টিওপেনিয়া এবং অস্টিওপোরোসিসের কিছু বৈশিষ্ট্য দেখব। যে বোন ডেনসিটি, মানে বোনের মধ্যে হাড়ের ঘনত্ব কমে যায়,
তো এখানে বোন মিনারেল ডেন্সিটি ইজ দ্য মিনারেল কনসেন্ট্রেশন অফ দ্য বোন। হ্যাঁ, আমরা বোন মিনারেল ডেন্সিটিটা দেখি, বোনের মধ্যে মিনারেলস যেমন ক্যালসিয়াম, ফসফেট, হ্যাঁ, এগুলোর ঘনত্ব কেমন আছে। তো অস্টিওপেনিয়া এবং অস্টিওপোরোসিসটা হয় যখন এই মিনারেল কন্টেন্টগুলো কমে যায় এবং হাড় ক্ষয় হয়ে যায় এবং হাড় দুর্বল হয়ে যায়, তখন হাড়ের মধ্যে ছিদ্রযুক্ত বোনস হয়। তো এখানে অস্টিওপোরোসিস হলে ছিদ্রগুলো বড় হয়ে যায় এবং মানে ফাঁপা হয়ে যায় বোনসগুলো। তো এটা একটা সমস্যা। এখন ছবির মাধ্যমে আমরা দেখি যে এখানে দেখতেছি যে এটা একটা নর্মাল বোনস। নর্মাল বোনস থেকে কি হচ্ছে, নর্মাল বোনস থেকে আর ধীরে ধীরে অস্টিওপেনিয়া হচ্ছে, মানে হাড় ক্ষয় বাড়তেছে, এই যে ছিদ্রগুলো বাড়তেছে, অস্টিওপোরোসিস, ছিদ্রগুলো বড় বড় হয়ে যাচ্ছে এবং সিভিয়ার অস্টিওপোরোসিস হচ্ছে একদম বোনসগুলো অনেক হালকা হয়ে যাচ্ছে, মানে বোনসের মধ্যে কনসেন্ট্রেশন নাই, অনেকটা হালকা, ওজন কমে যাচ্ছে এই ক্ষেত্রে, কারণ বোনসের ওজন অনেক বেশি থাকে মাসেলের তুলনায়। তো এইটা যাদের ওজন কমে যাচ্ছে বয়সের সাথে সাথে, তখন তাদের বোন ডেন্সিটিটাও স্ক্যান করা উচিত। তো এখন আমরা দেখব যে সাইন সিমটম, মানে কী কী লক্ষণ আমাদের প্রকাশ পায়। যদিও এটা একটা সাইলেন্ট ডিজিজ, বাট এখানে কিছু লক্ষণ থাকে, যেমন হাড় ক্ষয় এটা বাড়ে এবং অনেক সময় ফ্র্যাকচার, বয়স হয়ে গেলে অল্পতেই ভেঙে যাওয়ার একটা সিমটম যদি থাকে, এটা একটা ইম্পর্টেন্ট সিমটম। এছাড়া যদি আমাদের ব্লাড টেস্টে আমার যদি প্যারাথাইরয়েড হরমোন যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের হাড় ক্ষয় বাড়তেছে। ভিটামিন ডি কমে গেলে এটা একটা কন্ডিশন, ক্যালসিয়াম কমে যাওয়া, ঠিক আছে, বা এক্সেস ফসফরাস, যদি আমাদের ব্লাডে ফসফরাস বেশি থাকে বা ফসফেট, হ্যাঁ, তাহলেও এটা ফসফরাস যে মিনারেলসটা সেটা বাড়লে ক্যালসিয়ামটা কমে আসে। তো এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এবার আমরা আলোচনা করব যে স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, যে কী কী পরিসংখ্যানগতভাবে সারা ওয়ার্ল্ডে অস্টিওপোরোসিসের অবস্থাটা কীরকম, এই রোগটা কীরকম। তো এখানে আমেরিকান স্টাডিতে দেখা গেছে যে প্রায় 10 মিলিয়ন আমেরিকান অস্টিওপোরোসিসে আক্রান্ত এবং 44 মিলিয়ন আমেরিকান বোন ডেন্সিটি কম অর্থাৎ অস্টিওপেনিয়ায় ভুগছে। এবং এদের মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস যেটা অস্টিওপোরোসিসে, সেটা হচ্ছে হিপ ফ্র্যাকচার, অর্থাৎ কোমরে ফ্র্যাকচার হয়ে যাওয়া। কোমর বা হিপে ফ্র্যাকচার হয়ে গেলে কিন্তু সে ডিসেবল বা একদম বিছানাগত হয়ে যায়, শয্যাগত হয়ে যায়। তো এই ধরনের অবস্থায় পুরুষ এবং মহিলারা আক্রান্ত হন এবং মহিলাদের হার 1 in 2 উইমেন, মানে দুইজন উইমেনের মধ্যে একজন উইমেন এবং 4 জন পুরুষের মধ্যে একজন পুরুষ, অর্থাৎ মহিলাদের ঝুঁকিটা বেশি 50 বছর পার হয়ে গেলে অস্টিওপোরোসিস হওয়ার। আর হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্সে আসছে যে 24% অফ হিপ ফ্র্যাকচার পেশেন্ট ওভার 50 ডাই ইন দ্য ইয়ার ফলোয়িং দ্য ফ্র্যাকচার। যাদের ফ্র্যাকচার হয়েছে তাদের 4% পেশেন্ট যারা হিপ ফ্র্যাকচার আক্রান্ত, তারা 1 বছর পরেই মারা যাচ্ছেন, ঠিক আছে। 1/4 অফ হিপ ফ্র্যাকচার পেশেন্ট এন্ডস আপ ইন নার্সিং হোমস অ্যান্ড হ্যাভ নেভার রিগেইন প্রিভিয়াস ফাংশন। তাহলে 25% পেশেন্টরা যারা নার্সিং হোমে যাচ্ছেন তারা আর পুনরায় তাদের স্বাস্থ্যটা ফিরে পাচ্ছেন না, আর পুনরায় সুস্থ হতে পারছেন না। তো হিপ ফ্র্যাকচার আসলে খুবই মারাত্মক একটা বিষয়। এখানে যাদের অস্টিওপোরোসিস থাকে তারা কিন্তু হাড়ের ফ্র্যাকচারের ঝুঁকিতে থাকেন, ঠিক আছে। অল্পতেই পড়ে গেলে ভেঙে যাওয়া, ছোটোখাটো কাজে ভেঙে যাওয়া, ঠিক আছে, হাড় ভেঙে যাওয়া এবং ডিসেবল হয়ে যাওয়া। এছাড়া তাদের যেটা হয়, ওজন হাইট লস হয়, কারণ হাড়গুলো ভেঙে যায়, ঠিক আছে। তো হাড়গুলো কম্প্রেস ফ্র্যাকচার হয়, এটা ভেঙে যে এটা ভার্টিব্রাগুলো কলাপস করে এবং বেঁকে যায়, ঠিক আছে। কাইফোসিস, মানে এই হাড়টা নর্মালি এরকম থাকবে, নর্মালি হাড়ের কার্ভেচারটা এরকম থাকে, কিন্তু যদি আমার এরকম বাঁকা হয়ে যায় তাহলে হচ্ছে এটাকে বলা হয় ডোয়াজার্স হাম্প। এবং এই হাম্প মানে এটা বাঁকা হয়ে যাওয়া, কুজা হয়ে যাওয়া। তো কারণ এই ভার্টিব্রাগুলোর লেন্থগুলো কমে যায়, লেন্থগুলো কমে যাচ্ছে, দেখেন লেন্থগুলো কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই কারণে এটা কুজা হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু হয়। এখন এটা একটা মেটাবলিক ডিজিজ, হ্যাঁ, হাড় ক্ষয়টা একটা মেটাবলিক ডিজিজ এবং এখানে অনেকগুলো বিষয় জড়িত, যেমন ইনফ্লামেশন শরীরে যদি চলমান থাকে, আমাদের পেটের উপকারী ব্যাকটেরিয়া যদি কম থাকে, আমাদের গাটের হজম শক্তি কম থাকে বা লাইনিং এপিথেলিয়াম গাটের সেটা নষ্ট থাকে, আমাদের যদি সঠিক ডায়েট আমরা না খাই, হরমোনাল ইমব্যালেন্স থাকে, আমাদের মাসেল মাস যদি কম থাকে এবং মেকানিক্যাল স্ট্রেস অর্থাৎ আঘাতজনিত কারণে এই সমস্যাগুলো হয়। এছাড়া এটা একটা মেটাবলিক্যালি লিভিং টিস্যু, আমাদের বোনসগুলো, এটা একটা ডাইনামিক্যালি কনস্ট্যান্ট চেঞ্জিং হয়, একটু আগে বলেছি যে অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির মাধ্যমে, ঠিক আছে। তো এখন আমি একটু ইম্পর্টেন্ট স্লাইডগুলো দেখাচ্ছি, এটা আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছিলাম, জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। তো এটা অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্টের যে অ্যাক্টিভিটি, আমরা বললাম যে অস্টিওক্লাস্টটা কী করে, খারাপ বোনসগুলো বা যেখানে বোনসগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে খেয়ে পরিষ্কার করে। আর হচ্ছে অস্টিওব্লাস্ট হচ্ছে নতুন বোনস তৈরি করে, ঠিক আছে, নিউ বোন তৈরি করে। তাহলে এই দুটার মধ্যে একটা ব্যালেন্স থাকে। এই যদি অস্টিওব্লাস্ট যদি এগিয়ে যায় তাহলে বোনসের গ্রোথ হয়, অস্টিওক্লাস্ট যদি এগিয়ে থাকে তাহলে বোনসের ক্ষয় হয়, ঠিক আছে। এবার দেখব বোন রিমডেলিং কীভাবে হয়। তো বিশ্রাম অবস্থায় এই অবস্থায় থাকে, তখন রেস্টিং ফেজে কি হয়, অস্টিওক্লাস্টগুলো বেশি যদি আমি রেস্টিং থাকি, বিশ্রাম নেই, কোনো কাজ না করি, সেডেন্টারি ওয়ার্কার, ইন দ্যাট কেস অস্টিওক্লাস্টগুলো অ্যাক্টিভেট থাকে এবং বোনসগুলোকে, এই যে অ্যাক্টিভ বোনসগুলোকে খেয়ে ফেলে,
খেয়ে সেটা আবার ম্যাক্রোফেজে কনভার্ট হয়, অস্টিওক্লাস্টে ম্যাক্রোফেজে কনভার্ট হয়ে সেটাকে সব বোনসগুলোকে খেয়ে ফেলে, হ্যাঁ, তো হালকা করে ফেলতে থাকে। আর যখন আমরা অ্যাক্টিভিটি করতে থাকি বা প্রপার মিনারেল বডিতে থাকে, অ্যালকালাইন পরিবেশ থাকে, হ্যাঁ, তখন আমাদের বোনস ফর্মেশনগুলো এনহ্যান্স হয়, বোন ফর্মেশন হতে থাকে এবং এটা আমাদের অস্টিওব্লাস্ট হয় এবং অস্টিওট যে প্রোটিন সেটা তৈরি হয়, নিউ বোনস তৈরি হয় এবং ওল্ড বোনগুলোকে নিউ বোন দ্বারা রিমডেলিং বা রিপ্লেস হয়। আচ্ছা, এখন হচ্ছে আমাদের কাদের অস্টিওপোরোসিসের ঝুঁকি বেশি থাকে? যারা হচ্ছে সেডেন্টারি ওয়ার্কার, সারাদিন বসে আছে, বসে বসে টেবিল ওয়ার্ক করছে বা বসে কাজ করছে, পরিশ্রম করছে না এবং প্রচুর পরিমাণে কফি খাচ্ছে, এটা একটা কারণ। সুগার খাচ্ছে, প্রসেস কার্বোহাইড্রেট খাচ্ছে এবং বসে থাকতেছে, এটা একটা ইম্পর্টেন্ট কারণ। এছাড়া আমরা যদি দেখি যে অ্যাস্ট্রোনট, হ্যাঁ, এটা একটা বিষয়, অ্যাস্ট্রোনট যারা মহাকাশে যায় তাদের কিন্তু হাড় ক্ষয়ের ঝুঁকি বাড়ে, কারণ তাদের ওখানে কিন্তু কোনো গ্র্যাভিটি নাই, যে কারণে তারা কিন্তু রেজিস্ট্যান্স ব্যায়াম করতে পারে না, কোথাও বোনসগুলো কোনো এক্সারসাইজ পায় না এবং এই জন্য মাসেলও কমে আসে এবং তারা হাড় ক্ষয় হয়। এই জন্য তাদের স্পেশাল ব্যায়াম যাওয়ার আগে এবং এসে করতে হয়, তো তাদের অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি বাড়ে। আচ্ছা, এবার যদি আপনি ব্যায়াম করেন, হ্যাঁ, রেজিস্ট্যান্স ব্যায়ামগুলো করতে থাকেন বা আর্লি লাইফ থেকে ব্যায়ামের অভ্যাস থাকে, তাহলে আপনার অস্টিওব্লাস্টও তরতাজা থাকবে এবং আপনার বোন হাড় ক্ষয়ের ঝুঁকি কম থাকবে। তো যত ব্যায়াম করবো আমরা অস্টিওব্লাস্টগুলো জিতে যাবে, ঠিক আছে, অস্টিওব্লাস্ট এগিয়ে থাকবে। তো ব্যায়ামগুলো হচ্ছে মাসেলগুলোকেও শক্তিশালী করে, কারণ আমরা যদি এখানে ছবির মাধ্যমে দেখি যে নর্মালি দ্য এজ অফ 35 আপনার মাসেল এত বেশি থাকে, ঠিক আছে, এই মাঝখানে একটা বোনস। আর যখন আপনার বয়স 65 তখন আপনার এই মাসেলগুলো শুকিয়ে গেছে, ঠিক আছে, শুকিয়ে গেছে, ফ্যাট এই জায়গাটা রিপ্লেস করছে, ফ্যাট চলে আসছে, চামড়াগুলো ঝুলে পড়তেছে, থলথলে হচ্ছে, মাসেল কমে আসছে। হ্যাঁ, মাসেল এমন একটা জিনিস যত ব্যায়াম করবেন এটা হাইপারট্রফি হয়, সংখ্যা বাড়ে না বাট এটা হাইপারট্রফি হয়, ফুলে যায়। তো মাসেল আমার বন্ধু, যত বেশি মাসেল থাকবে তত আমার বিপদকালীন এটা হেল্প করবে, কারণ মাসেল ব্রেকডাউন করে প্রোটিন সাপ্লাই বডি পায়। তো যখন আপনি ক্রনিক রোগে আক্রান্ত হবেন তখন সেই রিকভারি ফেজটা যাদের মাসেল বেশি থাকে বা আগের লাইফে ভালো মাসেল বিল্ড আপ করেছিল তারা কিন্তু এটা বেনিফিটেড হয়। তো এরপরে আমরা দেখব যে পিউবার্টিতে, হ্যাঁ, মানে বয়সন্ধিকালের পর থেকে গ্রোথ হরমোন রিলিজ হয়, তখন আমাদের হাড় ক্ষয়ের ঝুঁকি কম থাকে। তো পিক বোন ডেনসিটি হচ্ছে ইয়াং লাইফে আমাদের পুরুষ মহিলাদের বেশি থাকে এবং পরবর্তীতে মহিলারা তাদের বোন লসটা বেশি হয়, অস্টিওপোরোসিস দিকে চলে যায় হরমোনাল ইমব্যালেন্সের কারণে। যদি আমাদের এই হরমোনাল ইমব্যালেন্সটাকে যদি আমরা ব্যালেন্স করতে পারি হরমোন রিপ্লেসমেন্টের মাধ্যমে, তাহলেও দেখা যাচ্ছে যে অস্টিওপোরোসিস থেকে আমরা রিকভারি করতে পারি। সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে বায়ো আইডেন্টিক্যাল হরমোন ইউজ করা। তো বায়ো আইডেন্টিক্যাল হরমোনটা হচ্ছে ন্যাচারাল সোর্স থেকে নেওয়া, যেটা আমার বডিতে যেইভাবে হরমোনটা আছে, যেই ফর্মে হরমোনটা সৃষ্টিকর্তা দিয়েছেন সেই একই হরমোন প্রকৃতি থেকে নেওয়া, দেখতে একই রকম, এই জন্য নাম হচ্ছে বায়ো আইডেন্টিক্যাল। বাট সিনথেটিক্যাল হরমোনগুলো কিন্তু বায়ো আইডেন্টিক্যাল না, হ্যাঁ, তারা অন্য সোর্স থেকে নেওয়া হয়, যেটা আমার বডির যে হরমোন তার সাথে মিল নাই, ঠিক আছে, বা কাছাকাছি বাট নট সেম, এই জন্যে নট আইডেন্টিক্যাল। বাট বায়ো আইডেন্টিক্যাল হরমোনটা যদি রিপ্লেস করা যায় স্পেশাল কেসে, তখন কিন্তু এটা আমাদের এই হরমোনাল ইমব্যালেন্স ঠিক হয় এবং এটা আমাদের অস্টিওপোরোসিস থেকে আমরা এই পেশেন্টগুলোকে রিভার্স করাতে পারি। এবার আমরা দেখব যে কী কী হরমোন আমাদের শরীরে বোনসের উপর ইম্প্যাক্ট ফেলে, ঠিক আছে। তো আমাদের ইম্প্যাক্ট ফেলে হচ্ছে, যদি আমাদের ইস্ট্রোজেন খুব গুরুত্বপূর্ণ, ইস্ট্রোজেন যদি কমে যায় তাহলে আমাদের বোনস ক্ষয় বাড়তে থাকে মহিলাদের ক্ষেত্রে। তো ইস্ট্রোজেন সঠিকভাবে রাখা, সঠিক মাত্রা রাখা খুবই গুরুত্বপূর্ণ। মেনোপজের পরে ইস্ট্রোজেন কমে যায়, এই জন্যে মেনোপজের পরে হাড় ক্ষয় অনেক বেড়ে যায়। এই আর্লি লাইফেও কোনো রোগের কারণে যদি হাড় ক্ষয় হয় তাহলে আমাদের ইস্ট্রোজেন চেক করতে হয়, ঠিক আছে। গ্রোথ হরমোন ইম্পর্টেন্ট, গ্রোথ হরমোন যত নর্মাল থাকবে তত বেশি আমাদের হাড় স্ট্রং থাকবে। এছাড়া যদি টেস্টোস্টেরন কমে যায়, টেস্টোস্টেরন কিন্তু পুরুষ এবং মহিলা দুজনেরই দরকার, আমরা শুধু মনে করি যে পুরুষের দরকার, না, পুরুষ মহিলা দুজনেরই দরকার, মহিলাদের কম দরকার, পুরুষের বেশি দরকার, বাট দুজনেরই দরকার। টেস্টোস্টেরন কমে গেলেও হাড় ক্ষয় হয়। হাইপার থাইরয়েডিজম, ঠিক আছে, থাইরয়েড যদি ওভার অ্যাক্টিভেট হয় তাহলে হাড় ক্ষয় হয়। হাইপার প্যারাথাইরয়েডিজম, তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যেই থাকে, তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো যদি ওভার এক্সাইটেড হয় তাহলে সেটা ক্যালসিয়াম বোনস থেকে বের করে এনে হাড় ক্ষয় করে দেয়। আর হাই কর্টিসল, যেটা স্ট্রেসের মাধ্যমে আসে, অর্থাৎ আপনারা যদি স্ট্রেসফুল লাইফ লিড করেন, কর্টিসল বেশি থাকে, অথবা কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন, ঠিকমতো ঘুম হচ্ছে না, এই ধরনের বিভিন্ন ফ্যাক্টরে যদি কর্টিসল হাই থাকে, কর্টিসল কিন্তু হাড় থেকে ক্যালসিয়াম বের করে আনে, ফসফেট বের করে আনে এবং হাড় ক্ষয় ত্বরান্বিত করে। ব্লাড ক্যালসিয়াম কীভাবে রেগুলেট হয়, একটু যেহেতু একাডেমিক আলোচনা কিছু কথা বলতেছি, যে ব্লাড ক্যালসিয়াম রেগুলেশনে ব্লাড ক্যালসিয়াম কী করে, যদি ব্লাডে ক্যালসিয়াম কমে যায় তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে এই যে হলুদ হলুদ এই 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, সেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথরমোন রিলিজ হয়ে বোনস থেকে ক্যালসিয়ামগুলো বের করে আনে। আবার ক্যালসিয়াম যখন বেশি আসে তখন আবার এই থাইরয়েডের মধ্যে ক্যালসিটোনিন নামে মানে থাইরয়েডের সি সেল আছে, তারা কিন্তু আবার ক্যালসিয়ামগুলোকে রিলিজ করে ক্যালসিয়ামগুলোকে কমিয়ে দেয়, ঠিক
ঠিক আছে? তাহলে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকে। তাহলে সব বডিতে সবসময় পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে শরীরটা চলমান থাকে। কোনোটা বেড়ে গেলে অটোমেটিক্যালি আরেকটা জিনিস স্টার্ট হয়ে সেটা কমিয়ে ফেলে। এই ব্যালেন্স নষ্ট হয়ে গেলেই আমাদের শরীরে বিভিন্ন অসুখ বিসুখগুলো শুরু হয়। আচ্ছা, এখন আমরা দেখব যে ডায়াগনোসিস। ওকে, এখন আমরা কীভাবে এটা ডায়াগনোসিস করব? তো ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা বেস্ট একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে ডেক্সা স্ক্যান। তো ডেক্সা স্ক্যান হচ্ছে একটা স্ক্যান যেটা 10-15 মিনিট সময় লাগে। এটার আপনার চিকিৎসক সাধারণত বিএমডি লেখেন, বোন মিনারেল ডেন্সিটি, অথবা এটাকে ডেক্সা স্ক্যানও বলে। তো এই স্ক্যানের মাধ্যমে আপনার হাড় ক্ষয় কতটুকু আছে দেখা যায়। একটা টোটাল এই মেশিনটা এখান থেকে এই পর্যন্ত যায়, আবার আসে কয়েকবার। তো যে আপনাকে পুরো বডিটা স্ক্যান করে, এখানে হালকা মাত্রায় রেডিয়েশন থাকে, খুব বেশি ঝুঁকি নাই। তো এটা একটা ট্রাফিক সিগন্যালের মতো করে আপনাকে পয়েন্ট আউট করা হয়। সবুজের মধ্যে যদি আপনার পয়েন্টটা থাকে তাহলে আপনি নিরাপদে আছেন, হলুদের মধ্যে থাকলে অস্টিওপেনিয়া মানে মাঝারি ঝুঁকি, এবং লালের মধ্যে গেলে আপনি সিভিয়ার ঝুঁকিতে আছেন। তো এটা আপনার দেখতে হবে এবং কতটুকু কী অবস্থায় আছেন সেটা দেখতে হবে। তো এই টেস্টের মাধ্যমে আমরা হাড় ক্ষয় কতটুকু আছে এটা আমরা সাধারণত বের করি। আচ্ছা, তো ডেক্সা স্ক্যানের রেজাল্ট হচ্ছে যদি -1-এর নিচে থাকে তাহলে হচ্ছে আপনার নর্মাল, এবং -1 থেকে -2.5 যদি এটাকে টি স্কোর বলে তাহলে অস্টিওপেনিয়া মানে ট্রাফিক সিগন্যালের মতো হলুদে থাকবেন। আর যদি -2.5-এর বা তার নিচে থাকে তাহলে অস্টিওপোরোসিস, রেড জোনে চলে আসছেন। হ্যাঁ, তাহলে আপনাকে অবশ্যই সেই ট্রিটমেন্টে আসতে হবে। এখন আমরা তো ফাংশনাল মেডিসিনে ন্যাচারাল ট্রিটমেন্টটাকে প্রমোট করি এবং ন্যাচারাল ট্রিটমেন্টটি দেই, নিরাপদ ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল চেঞ্জেস, সঠিক খাবার, ভিটামিন সাপ্লিমেন্ট এবং নর্মাল হরমোন ব্যালেন্সটা ঠিক রাখা। তো এই বিষয়টি আজকে আলোচনাতে আমরা তুলে ধরছি। তো আপনারা এটা বুঝতে পারবেন যে আসলে কেন এই ট্রিটমেন্টটা দরকার এবং কিভাবে আমরা আসলে এই মারাত্মক ঝুঁকি থেকে বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে? তো এখন আমরা জেনেটিক কিছু কজও এখানে আছে, যেমন এশিয়ান পিপল, আমরা যারা এশিয়ান, হ্যাঁ, সাউথ এশিয়ান বা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সাউথ ইস্ট এশিয়া, এদের কিন্তু ঝুঁকি বেশি হাড় ক্ষয়ের। সবচেয়ে কম ঝুঁকি হচ্ছে আফ্রিকান আমেরিকান বা আফ্রিকান যারা আছে তাদেরকে ঝুঁকি কম। তো এটা জেনেটিক্যালি আমরা কিন্তু একটা মানে এই ঝুঁকিতে আছি, সুতরাং আমাদেরকে বেশি সতর্ক থাকা উচিত। আচ্ছা, এখন আমরা দেখব একটু কী ধরনের খাবার বা কী ধরনের সাপ্লিমেন্ট আমাদের দরকার। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ভিটামিন D3। তো ভিটামিন D3 আমরা জানি ডিম, চিজ, হ্যাঁ, এবং মাছ মাংসে আছে, এবং সূর্যে আলো পর্যাপ্ত লাগাতে হবে। ভিটামিন ডি আমাদের বাড়িয়ে রাখতে হবে। ভিটামিন ডি কমে গেলে ক্যালসিয়াম কমে আসবে। ওকে, তারপরে হচ্ছে ভিটামিন K2। ভিটামিন K2 যত কম থাকবে তত বেশি আমাদের ঝুঁকি থাকবে। ভিটামিন K2 কী করে? ক্যালসিয়ামগুলোকে সফট টিস্যু থেকে ক্যালসিয়াম নিয়ে হাড়ের মধ্যে পৌঁছে দেয়। যেমন আপনার ক্যালসিয়াম যদি ব্লাডে বেশি থাকে কিন্তু K2 যদি ব্লাডে কম থাকে, তাহলে এই ক্যালসিয়ামটা হার্টের মধ্যে যে জমবে, ব্লাড ভেসেলের মধ্যে যে জমবে, কিডনির মধ্যে যে জমবে, যেটা আমি চাচ্ছি না, এটা সফট টিস্যু ক্যালসিফিকেশন বলে। তো এই K2 হচ্ছে তাহলে এই বিষয়টাকে মানে এই সফট টিস্যু থেকে ক্যালসিয়ামগুলোকে আবার ব্যাক করে বোনস এবং দাঁতে নিয়ে যায়, বোনস অ্যান্ড টিতে যেখানে থাকা দরকার। সুতরাং K2 খুবই দরকার, এবং MK7 ভ্যারাইটি যেটা সেটা ইম্পর্টেন্ট, MK7 ভ্যারাইটি। ওকে, তো ভিটামিন K2 নিয়ে কিছু কথা বলি। ভিটামিন K2 নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি, সেটা দেখে নিতে পারেন। তো ভিটামিন K2 হচ্ছে বোন রিমডেলিংয়ে দরকার, এবং এখানে একটা অস্টিওক্যালসিন নামে একটা প্রোটিন সেটাকে স্টিমুলেট করে, তৈরি করে। অস্টিওক্যালসিনটা হচ্ছে ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিসের জন্য দরকার, এবং এটা অস্টিওব্লাস্টিক সেলগুলোকে স্টিমুলেট করে এবং বোন টিস্যুকে ডেভেলপ করতে সাহায্য করে। এবং ভিটামিন K2 যদি ঘাটতি হয় তাহলে অস্টিওক্যালসিন প্রোডাকশন কমে যায় এবং ক্যালসিয়াম ফ্লো কমে যায়, বোনসের মধ্যে ক্যালসিয়াম কম প্রবেশ করে এবং হাড় ক্ষয় হয়ে যায়। ঠিক আছে? তাহলে K2 কোথা থেকে আসবে? K2 আসবে আমাদের সাধারণত যেসব গরু বা মুরগি ঘাস খায়, ঘাসের মধ্যে K1 আছে, ঘাস বা সবজি বা গ্রেইন খাচ্ছে গরু, ছাগল, মহিষ, মুরগি, তাদের যখন ইন্টেস্টাইনে যে ব্যাকটেরিয়া K2-তে পরিণত করছে, এবং এই K2টা তাদের মাংসে চলে যাচ্ছে, এবং যখন তাদের মাংসটা খাচ্ছি, এই জন্য গ্রাস ফিড গরুর মাংস যখন আমরা খাচ্ছি তখন আমরা K2 পাচ্ছি। একইভাবে গ্রাস ফিড মুরগি, পোলট্রি খেলে আমরা K2 পাচ্ছি, তাদের ডিম খেলে আমরা K2 পাচ্ছি। সুতরাং এটা ন্যাচারাল সোর্স। এছাড়া ফার্মেন্টেড ফুডের মধ্যে একটা ফার্মেন্টেড সয়াবিন আছে, এটার নাম হচ্ছে ন্যাটো। এটা ন্যাটো দিয়ে সার্চ করলে আপনি ইন্টারনেটে অনেক ভিডিও দেখতে পারবেন, জাপানিরা খায়, ওখানে প্রচুর K2 থাকে এবং এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এটা বিভিন্ন ব্যাকটেরিয়া, গাটের উপকারী ব্যাকটেরিয়াটাকে তৈরি করে। তো ভিটামিন D3 K2 একসাথে খেলে অস্টিওক্যালসিনটা অ্যাকুমুলেশন করে এবং এটা আমাদের হাড়কে বেশি মজবুত করতে সাহায্য করে। হ্যাঁ, তো এটা একটা ম্যাট্রিক্স GLA প্রোটিন তৈরি করে ভিটামিন D3 এবং K2 একসাথে, যেটা আমাদের ব্লাড ভেসেলের মধ্যে ক্যালসিফিকেশনটাকে আটকায়। এই জন্য আমরা D3 এবং K2 একসাথে পেশেন্টকে প্রেসক্রাইব করি বা দিতে হয়, এবং একটা ভিটামিন K2 দিলে ভিটামিন D3 নিরাপদে গ্রহণ করা যায়, কারণ ভিটামিন ডি টক্সিসিটি হতে পারে অতিরিক্ত।
এবং ভিটামিন ডি অতিরিক্ত হলে সফট টিস্যু ক্যালসিফিকেশনও হতে পারে। তো সেটা প্রিভেন্ট করার জন্য K2 অবশ্যই দিতে হয়। ওকে, তো আমরা এখন দেখব যে যেটা একটু আগে বললাম যে ভিটামিন D3 আমাদের লাগবে, K2 লাগবে, ক্যালসিয়াম লাগবে, তিনটেই আমাদের বোনের জন্য লাগবে। এরপরে আমরা প্রচুর পর্যাপ্ত গ্রিন লিফি ভেজিটেবল খেতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে, সিড খেতে হবে। হ্যাঁ, তো বাজারে আমাদের যে শাকসবজি পাওয়া যায় গ্রিন যত, সেটা হচ্ছে রিচ সোর্স অফ ক্যালসিয়াম, ঠিক আছে। তো এটা আমাদের খেতে হবে এবং ভিটামিন K1ও পাওয়া যায়। তো K1 হচ্ছে হেমোস্টেসিসের জন্য দরকার। আচ্ছা, এবার হচ্ছে আমাদের কিছু ওষুধ আমাদের এখানে বা কিছু সিস্টেম আমাদেরকে ক্ষতি করে। যেমন আমরা যদি বেশি দিন গ্যাসের ওষুধ খাই তাহলে আমাদের অ্যাসিড কমে যায়। অ্যাসিড কমে গেলে, অ্যাসিড না থাকলে কিন্তু ক্যালসিয়াম স্টমাক থেকে অ্যাবজর্ব হয় না। হ্যাঁ, ভিটামিন B12 এবং আয়রন অ্যাবজর্পশন করতে অ্যাসিড দরকার। তো এটা আমাদের যারা গ্যাসের ওষুধ দীর্ঘদিন খাচ্ছে তাদের কিন্তু হাড় ক্ষয়ের ঝুঁকি অনেক বেশি। যারা বেরেটিক সার্জারি, ওজন কমানোর জন্য স্টমাক ছোটো করার সার্জারি করে, তাদের ক্ষেত্রেও সারফেস এরিয়া কমে যায়, অ্যাসিড প্রোডাকশন কমে যায় এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কম হয় এবং এই সমস্যাগুলো দেখা দেয়। এছাড়া সিলিয়াক ডিজিজ, ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এই ধরনের বিভিন্ন যে অসুখগুলো, এগুলোতে আমাদের IBS, IBD, এগুলোতে ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম হয়। এটা কারণে আমাদের এই সমস্যাগুলো হয়, হাড় ক্ষয় হয়। আমাদের পেটে যদি উপকারী ব্যাকটেরিয়া না থাকে, হ্যাঁ, বা ল্যাক্টোব্যাসিলাস বা বিভিড ব্যাকটেরিয়ামের মতো ব্যাকটেরিয়া যদি কমে যায়, তাহলে আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস বডিতে অ্যাবজর্ব হয় না, ঠিক আছে। এছাড়া হচ্ছে আমাদের অনেক সময় অ্যান্টিবায়োটিক আমরা যদি অযাচিত খাই তাহলে আমাদের এই উপকারী ব্যাকটেরিয়াগুলো কমে যেয়ে খারাপ ব্যাকটেরিয়া গ্রো করে, তাহলে আমাদের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস আমাদের ঢুকবে না শরীরে। এছাড়া আমরা যদি প্রচুর পরিমাণে প্রসেস কার্বোহাইড্রেট খাই, ঠিক আছে, তাহলে আমাদের এই ব্যাকটেরিয়ার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে এবং ব্যাকটেরিয়া ব্যালেন্স নষ্ট হয়ে গেলে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস শরীরে ঢুকবে না। H. pylori, যেটা নিয়ে আগের দিন একটা ভিডিও করেছি। তো H. pylori হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া আমাদের স্টমাক অ্যাসিড কমিয়ে দেয় এবং একটা ইভেনচুয়ালি আলসারেশনের দিকে নিয়ে যায়। তো এবং এটা থাকলেও আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন ডিস্টার্ব হয়। আর ফুড, মানে পোর ডাইজেশন অফ ফুড, এটা হচ্ছে একটু আগে বললাম যে কেন আমাদের খাবার সঠিকভাবে হজম হয় না বা সঠিকভাবে প্রবেশ করে না শরীরে। এক হচ্ছে আমাদের স্টমাক অ্যাসিড যদি কম থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ স্লাইড, একটু দেখে নেন। স্টমাক অ্যাসিড যদি কম থাকে, আমাদের প্যানক্রিয়েটিক এনজাইম যদি কম থাকে, কারণ প্যানক্রিয়েটিক এনজাইম থেকে যে এনজাইমগুলো আসে সেটা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ব্রেকডাউন করার এনজাইম। তো সেখানে যদি প্যানক্রিয়াটিক এনজাইম যাদের উইক থাকে, যেমন ডায়াবেটিস রোগীতে থাকতে পারে, সিলিয়াক ডিজিজে থাকতে পারে, এই জাতীয় সমস্যাগুলোতে রোগীদের দেখতে হবে। এছাড়া গলব্লাডার যদি রিমুভ করেন তাহলে পিত্ত কমে যাচ্ছে, বাইল কমে যাচ্ছে। তো বাইল কমে গেলেও আমাদের এই সমস্যাগুলো হয়। আর স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, যেটা সিবু বলে, স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, সেখানে ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হয়, খারাপ ব্যাকটেরিয়া, যে কারণে ওই যে ডিসবায়োসিস হয়, মানে ভালো এবং খারাপ ব্যাকটেরিয়ার ইমব্যালেন্স হয় এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস শরীরে প্রবেশ করে না। এবং প্যারাসাইট, হ্যাঁ, ক্ষতিকারক পরজীবী যদি বেশি থাকে তাহলেও আমাদের অ্যাবজর্পশন সমস্যা হয়। তো সিবু সম্পর্কে আমরা বললাম। তো সিবু হলে গ্যাস হয়, পেটে গ্যাস থাকে, ব্লোটিং, বুটবাট করে, IBS এর সিমটমগুলো হয় এবং অল্টার্ড বাওয়েল হ্যাবিট, একবার পায়খানা কষা হচ্ছে, একবার পায়খানা নরম হচ্ছে, এই জাতীয় সমস্যা হয়। তো এটা নিয়ে লিকি গাট বা সিবু নিয়ে আলোচনা করেছি একটা ভিডিওতে, আপনারা দেখে নেবেন। তো লিকি গাট একটা প্রবলেম, এটাতেও আমাদের এই বিভিন্ন অ্যান্টিজেনগুলো ব্লাডে চলে আসে, যে কারণে হাড় ক্ষয়ের ত্বরান্বিত হয়। আচ্ছা, এছাড়া গাট বোন এক্সিস, এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ। সেটা হচ্ছে সঠিক খাবার যদি আমরা খাই, হ্যাঁ, সঠিক আমরা গ্রিন লিফি ভেজিটেবল খেলাম, তাহলে আমাদের যে এটা একটা পোস্টবায়োটিক, মানে পোস্টবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়া এই খাবারগুলোকে ব্রেকডাউন করে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, এর মধ্যে বিউটারেট খুব ইম্পর্টেন্ট। এই বিউটারেটটা কী করে, লিভারে যায়, লিভারে যে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরকে স্টিমুলেট করে, এটা একটা গ্রোথ হরমোনের মতো। তো এটা স্টিমুলেট হলে তখন বোনসের মধ্যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ে, বোনস মজবুত হয়ে যায়, ঠিক আছে। এবার ওভারঅল আমরা দেখি যে কী কী কারণে হাড় ক্ষয় ত্বরান্বিত হয়। ইনফ্লামেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনফ্লামেশন কেন হয়? লিকি গাটের কারণে হতে পারে, ওবেসিটি, অত্যাধিক ওজন বেড়ে গেলে বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে আপনার ওবেসিটি হয়, অটোইমিউন ডিজিজ থাকতে হতে পারে, সুগার হলে এজেস হয়, অ্যাডভান্স গ্লাইকেটেড এন্ড প্রোডাক্ট তৈরি হয়ে ইনফ্লামেশন হয়, স্যাড ডায়েট, স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট, যেখানে প্রচুর পরিমাণে প্রসেস কার্বোহাইড্রেট থাকে এবং ভেজিটেবল খুবই কম থাকে এবং ওমেগা-6 যুক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, ভালো গুড ওমেগা-3 কম থাকে। তো এই সমস্যাগুলো থাকলে এটা স্যাড ডায়েট বলে। তো এই ডায়েটগুলো ইনফ্লামেশনকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। তো এখানে ইনফ্লামেশন বোঝার জন্য আমরা হাই সেন্সিটিভ সিআরপি করতে পারি। হাই সেন্সিটিভ সিআরপি করলে আমরা ইনফ্লামেশন কতটুকু আছে বুঝতে পারবো। এবং আমাদের স্ট্রেস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্ট্রেস বেশি থাকলেও এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, ওবেসিটি আমরা তো বললামই যে ওবেসিটি বেশি হলে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, ইনফ্ল্যামেটরি মেডিয়েটর বেশি হয় এবং উপকারী ব্যাকটেরিয়া কমে যায়। আন্ডারওয়েট, হ্যাঁ, আন্ডারওয়েট যদি হয় কারোর, যে BMI 18 কম, হ্যাঁ, তাহলে
হঠাৎ করে মাসিক বন্ধ হয়ে গেছে, সেই সব ক্ষেত্রে মহিলাদের অনেক মেয়েদের বা টিনেজ বয়সের ওদেরও কিন্তু ইস্ট্রোজেন কমে যেতে পারে। তখন সিমটমের মধ্যে ওজন কমে যাওয়া, খাওয়া দাওয়ার কোনো রুচি নাই, ঠিক আছে, পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া, তখন আমাদের ইস্ট্রোজেন টেস্ট করে দেখতে হয় ইস্ট্রোজেন কম আছে কিনা, তাহলে সেটাকে আবার ট্রিটমেন্টে নিয়ে আসতে হবে, কারণ তাদেরও কিন্তু হাড় ক্ষয়ের ঝুঁকি থাকবে। তো ইস্ট্রোজেন কম হলে কি হয়, ইস্ট্রোজেন হচ্ছে খুব একটা মেটাবলিকলি এনার্জেটিক হরমোন, হ্যাঁ, যেটা ইস্ট্রাডিওল বলে, E2। তো এই ইস্ট্রোজেন কিন্তু 3 রকমের, ঠিক আছে। তো ইস্ট্রোজেন হচ্ছে E1, E2, E3। তো E2টা হচ্ছে যেটা আমরা ইস্ট্রোজেন নামে বেশি চিনি, ইস্ট্রাডিওল, সেটি আমাদের দরকার, এবং এটা কমে গেলেই সমস্যাগুলো হয়। হ্যাঁ, তো আমরা ইস্ট্রাডিওলটাকে বাড়িয়ে রাখবো। আচ্ছা, তো ইস্ট্রোজেন কমে গেলে আমাদের এই সমস্যাগুলো বাড়ে, যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বাড়ে, ইন্টারলিউকিন, সাইটোকাইন, T1 নেক্রোসিস ফ্যাক্টর, এগুলো বাড়ে। তো যাই হোক, অ্যাসিডিক ডায়েট, যেই খাবারগুলো খেলে শরীর অ্যাসিডিক হয়, যেমন প্রচুর মাংস খাচ্ছেন, পোড়া মাংস, বারবিকিউ টাইপের, কফি খাচ্ছেন, প্রসেস কার্বোহাইড্রেট খাচ্ছেন, বার্গার, চিজ, হ্যাঁ, তারপর গমের তৈরি প্রোডাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যালকোহল যারা খায়, তারপরে সফট ড্রিঙ্কস, হ্যাঁ, কোক, ফান্টা, মেরিন্ডা, এই জাতীয় সফট ড্রিঙ্কস বা বাজারে এখন অনেক অনেক নামে পাওয়া যায়, সেই সফট ড্রিঙ্কসগুলো মারাত্মক ক্ষতি করে, কারণ এখানে ফসফরাস থাকে, এবং ফসফরাস থাকলে ক্যালসিয়াম বোনস থেকে বেরিয়ে আসে। তো এখন হচ্ছে গমের প্রোডাক্ট, এগুলো আমরা প্রসেস কার্বোহাইড্রেট, কফি, বাজে তেল, ওমেগা 6 যুক্ত তেল, ট্রান্স ফ্যাট, হ্যাঁ, হাইড্রোজেনেটেড ফ্যাট, এগুলো বন্ধ করতে হবে। ড্রিঙ্কসের মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে, এগুলো অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, বডি যত অ্যাসিডিক হবে, অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আমাদের লাগে মিনারেলস। তো মিনারেলসটা প্রোভাইড করে হচ্ছে বোনস। সুতরাং এই বোনসের মধ্যে ম্যাক্সিমাম থাকে ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামটা তখন বডি কী করে, যদি আমার বডি অ্যাসিডিক হয়, তাহলে ক্যালসিয়ামগুলো বোনস থেকে বেরিয়ে আসে এবং ব্লাডকে নিউট্রালাইজ করতে চায়, হ্যাঁ, নর্মাল করতে চায়। তো এই জন্যে বডি যত অ্যাসিডিক হবে, হাড় ক্ষয় তত বাড়বে, হ্যাঁ, মানে হাড়ের ক্যালসিয়ামগুলো তত ব্লাডে চলে আসবে, হাড় পাতলা হয়ে যাবে। এই জন্য বডি অ্যাসিডিক রাখা যাবে না, বডিকে অ্যালকালাইন রাখতে হবে। তো অ্যালকালাইন রাখতে গেলে কী করতে হবে, পর্যাপ্ত গ্রিন ভেজিটেবল খেতে হবে, ভেগিস মানে ভেগান ডায়েটের মতো চলে যেতে হবে, হ্যাঁ। আর মিট খাওয়া যাবে অবশ্যই, কিন্তু পর্যাপ্ত গ্রিন ভেজিটেবল রাখতে হবে, ভালো তেল রাখতে হবে, ঠিক আছে। তো ফুড যে পিরামিডটা, সেখানে আমার ভেজিটেবলটা বেশি থাকবে, প্রোটিন থাকবে, তো ভালো অর্গানিক প্রোটিন থাকবে, প্রতি কেজি বডি ওয়েটের জন্য 0.5 গ্রাম করে প্রোটিন খাওয়া উচিত, ভালো প্রোটিন। গুড ফ্যাট থাকতে হবে, এখানে অ্যাভোকাডো আমাদের দেশে পাওয়া যায় না, কিন্তু আমরা কোকোনাট অয়েল খেতে পারি, অলিভ অয়েল খেতে পারি, নাটস, বাদাম খেতে পারি, ঠিক আছে। তো এই খাবারগুলো আমাদের লাগবে, এবং ফ্রুটস আমরা খাবো, সমস্যা নেই। আমরা অন্যান্য চা কফি খেলে খুবই কম, ঠিক আছে, এবং যতটা সুগার অ্যাভয়েড করা সম্ভব, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে তো কিছুটা সময়ের জন্য আমাদেরকে সুগার টোটালি অ্যাভয়েড করতে হবে, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। গ্লুটেন সেন্সিটিভিটি থাকে অনেকের, এই জন্যে সিলিয়াক ডিজিজ বা এই জাতীয় সমস্যা হয়, যেন আমরা গমের প্রোডাক্টগুলো বন্ধ করতে বলি, তো এটা অনেক উপকার। এছাড়া ডেইরি প্রোডাক্টও আমাদের আসলে বন্ধ রাখা উচিত, কারণ ডেইরি প্রোডাক্ট নিয়ে একটা গবেষণা আছে, যেটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশ হয়েছিল। সেটা দেখা গেছে যে যেসব দেশের মানুষরা মিল্ক বেশি খাচ্ছে, তাদের কিন্তু অস্টিওপোরোসিস বা হিপ ফ্র্যাকচারের ঝুঁকিও বেশি। খুব ইন্টারেস্টিং। তো সেক্ষেত্রে জিন এবং ভিটামিন ডি এর বিষয়টাও এখানে ইনভলভ আছে। তো মিল্কটা আসলে দরকার হচ্ছে আমাদের কাদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য, যেখানে ব্রাঞ্চ চেইন অ্যামাইনো অ্যাসিড থাকে, যেমন লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, এগুলো থাকে। তো এটা আমাদের ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরকে লিভার থেকে বের করে আনে, এবং এমটর জিনকে স্টিমুলেট করে, যে কারণে বোন রিমডেলিং হয় বা বোন গ্রোথটা বাড়ে। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে দুধ দরকার, কিন্তু বড়দের ক্ষেত্রে দুধে আমরা খুব একটা এনকারেজ করি না, কারণ এটা ল্যাকটোজ ইনটলারেন্স সহ অন্যান্য অনেক প্রবলেম আছে, যেটা আমরা পরের স্লাইডে দেখছি। দুধ বেশি খেলে যেটা হয় বড়দের, সেটা ল্যাকটোজ ইনটলারেন্স হয়। ল্যাকটোজ ইনটলারেন্স হচ্ছে দুধ সহ্য করতে পারে না, অ্যালার্জি বা সেন্সিটিভিটি থাকে, গাট ইনফ্লামেশন হয়, IBS হয়, ব্রেস্ট এবং প্রোস্টেট ক্যান্সার হয়, কারণ দুধ যেটা ফর্টিফাইড করা অথবা বিভিন্ন হরমোন থাকে, বা গরুকে যদি হরমোন দেওয়া হয়, সেটা দুধ তার মিল্কে চলে আসে। তো সেটা অনেক সময় ব্রেস্ট এবং প্রোস্টেট, এটা তো হরমোন সেন্সিটিভ টিস্যু, এগুলো মহিলাদের ব্রেস্ট এবং পুরুষের প্রোস্টেট। তো এই ক্ষেত্রে কিন্তু সেখানে কোয়ালিটি দুধ না খেলে বা K2 যুক্ত দুধ না খেলে, তখন কিন্তু আমাদের এগুলোর ঝুঁকি অনেক বেশি থাকে। এক্সিমা, অ্যাজমা, এগুলো সবগুলো অ্যালার্জিক প্রবলেম, অটোইমিউন ডিজিজগুলোকে ট্রিগার করে। এজন্য আমাদের বড়দের দুধ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আচ্ছা, তো গরু তো দুধ খায় না, বড় গরুরা, তাদের শরীরে তারা কীভাবে ক্যালসিয়াম পায়? তো তার একটা ইন্টারেস্টিং, তাদের ক্যালসিয়াম হচ্ছে কিন্তু তারা প্রচুর পরিমাণে ঘাস খাচ্ছে। তো এই জন্যে আমাদেরকে ভেজিটেবল সোর্স থেকে ক্যালসিয়ামটা নিতে হবে, এটা নিরাপদ, ঠিক আছে। এছাড়া আমাদের সোডিয়াম ব্যালেন্স ঠিক রাখতে হবে। আমরা যদি ভালো শুধু সাদা লবণ খাই এবং কোয়ালিটি হিমালয়ান পিঙ্ক সল্ট বা সি সল্ট না খাই, তাহলে কিন্তু কোয়ালিটি সোডিয়াম পাবো না, এবং সোডিয়াম কমে গেলে তখন শরীরে এটার সাথে ক্যালসিয়ামের ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে।
এনভায়রনমেন্টাল টক্সিন বা বোনসের মধ্যে লেড, ক্যাডমিয়াম, গ্লাইফসফেট যেটা প্লাস্টিক থেকে আসে, রেডিয়েশন ট্রিটমেন্ট, হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন রেডিয়েশনে এক্সপোজার হলেও একটা ক্যালসিয়াম ক্ষয় বাড়ে। এছাড়া ফ্লোরাইড, আমরা অনেক সময় টুথপেস্ট বা সিস্টেমিক ফ্লোরাইড যদি বেশি থাকে তাহলে এই ফ্লোরাইডটা ক্যালসিয়ামকে ডিসপ্লেস করতে পারে। তো এটা একটা ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আমরা কী ধরনের সাপ্লিমেন্ট খাবো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রয়োজন হয় সাপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, কারণ অস্টিওপোরোসিস একটা স্বাভাবিক প্রক্রিয়া না, এটা অনেক অ্যাডভান্স একটা স্টেজ। সেক্ষেত্রে রিভার্স করতে গেলে আমাকে পর্যাপ্ত ভিটামিন D3 K2 রাখবে, এবং ভিটামিন D3 80-90 এরকম উঠায় রাখতে হয়, ঠিক আছে, 60 থেকে 80 তো রাখতেই হবে, কিছু ক্ষেত্র বিশেষে অনেক বেশিও রাখতে হয়। এছাড়া ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ভারসাম্য বডিতে ঠিক রাখতে হবে, বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যুক্ত সাপ্লিমেন্ট এটা খেতে হবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়াম ওরোটেটটা ভালো, কারণ ক্যালসিয়াম কার্বনেটটা এটা আমার সফট টিস্যু ক্যালসিফিকেশন করে এবং অ্যাবজর্পশন রেট খুবই কম। আচ্ছা, কোলাজেন উইথ হাইলোরেনিক অ্যাসিড, এটা খুব ইম্পর্টেন্ট, এটা দেওয়া যায়। ভিটামিন সি এবং ফিশ অয়েল লাগবে, ওমেগা 3 থাকে ফিশ অয়েলে, তো এটা একটা ইম্পর্টেন্ট। এছাড়া এক্সারসাইজ এবং ইম্পর্টেন্ট, কারণ স্পেশালি রেজিস্ট্যান্স এক্সারসাইজ যত করব তত আমাদের বোন রিমডেলিং হবে, মাসেলগুলো বিল্ড আপ হবে। তো এবং লাইফস্টাইল চেঞ্জ, ডায়েটারি সাপ্লিমেন্ট এবং সঠিকভাবে লাইফস্টাইল পরিবর্তন করলে, ডায়েট চেঞ্জ করলে, তাহলে এটার মাধ্যমে আমরা কিন্তু এই অস্টিওপোরোসিস রোগীরা তারা অস্টিওপোরোসিস থেকে মুক্ত হতে পারেন, ঠিক আছে। এটাও কিন্তু ওয়ার্ল্ডে এখন অনেক অ্যাচিভ হচ্ছে। তো এটা কিন্তু শর্ট জার্নি না, বা সিম্পল একটা ওষুধ খেয়ে এখান থেকে বেরিয়ে আসা যায় না। তো এটা একটা জীবনাচরণের পরিবর্তন। আজকের ভিডিও স্লাইডগুলোতে আপনারা অ্যানালাইসিস করলে দেখবেন যে এই মেসেজগুলোই দেওয়া হলো। তো এটা আসলে দিন শেষে কথা হচ্ছে যে যাদের অস্টিওপোরোসিস আছে, অস্টিওপোরোসিসে সন্দেহ করছেন বা এই ধরনের সমস্যা আছে, তারা হতাশ না হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করুন, ডায়াগনোসিস করুন, চিকিৎসা গ্রহণ করুন, এবং ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে বেরিয়ে আসতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওগুলো আপনাদের জন্যই করা, এবং আপনাদের পরিচিতজনদের মাঝে ভিডিওগুলো বেশি বেশি করে ছড়িয়ে দিন, তাদের উপকার করুন, এবং নিজেরা সচেতন হন, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।